নমস্কার। আজকের আলোচ্য বিষয় শস্য উৎপাদনে যথাযথ জলের ব্যবহার। জল আমাদের অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ, অথচ আমরা এখন জল সংকটের মুখোমুখি। তাই বিশেষভাবে সতর্ক হয়ে এই জল ব্যবহার প্রয়োজন, বিশেষ করে কৃষিকাজে। এ ব্যাপারে কৃষক বন্ধুদের কী করণীয় সে ব্যাপারে আলোচনা করার জন্য আজকে আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন বিশেষজ্ঞকে পেয়েছি। রয়েছেন ডক্টর এ জামান, তারপরে আছেন মোহাম্মদ হেদায়েতুল্লাহ, আর আছেন আপনারা। আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সরাসরি টেলিফোনের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 24235222, 24235223। আরও একবার বলছি 24235222, 24235223। একটাই অনুরোধ, যখন আপনারা ফোন করবেন আপনার সামনে টেলিভিশনের ভলিউমটা একদম কমিয়ে রাখবেন। আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। ডক্টর জামান, প্রথমে একটু বলুন যে এই যে জলের যথাযথ ব্যবহার, এইটার উপর কেন এত বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে? আপনি বললেন জল আমাদের অপরিহার্য এবং সভ্যতা বিকাশের ক্ষেত্রে জলের একটা বিরাট ভূমিকা আছে, কিন্তু মাথাপিছু জলের পরিমাণ কমে যাচ্ছে, যা আমাদের প্রয়োজন তার চেয়ে অনেক কমে যাচ্ছে দিন দিন, এবং মাটির তলার জলের পরিমাণও কমে যাচ্ছে, মাটির তলার জলস্তর নিচে নেমে যাচ্ছে, এবং জলজনিত অনেক সমস্যা আমাদের সমাজ জীবনে গ্রাস করতে চলেছে। আর জলের কম থাকার জন্য চাষবাস শুধু ক্ষতিগ্রস্ত হতে নয়, আমাদের নেভিগেশন, বিদ্যুৎ উৎপাদন, অন্যান্য যে কাজের জলের দরকার হয়, শিল্পায়ন, সভ্যতা বিকাশের সমস্ত জায়গায় জলের দরকার, কৃষিকার্যেও জলের দরকার। কৃষিকার্যে 80% জল প্রায় ব্যবহার হয় কৃষিকার্যে। সুতরাং আমরা কৃষিকার্যে জলের পরিমাণ যাতে সঠিক রেখে সঠিক মাত্রায় ব্যবহার করে আর কৃষি বিকাশকে উন্নয়নকে অক্ষুণ্ণ রাখতে পারি, সেই জন্য আমরা জল নিয়ে এত চিন্তা ভাবনা করছি। আচ্ছা, মিস্টার হেদায়েতুল্লাহ, এই যে কৃষক বন্ধুরা, তো জল ছাড়া তো চাষবাস সম্ভব নয়, কিন্তু ইনি বললেন যে প্রায় 80% জল কৃষিকাজে লাগছে। তাহলে এই জল ব্যবহারের দিকে মানে কৃষক বন্ধুদের কোন কোন দিকে বিশেষভাবে নজর দেওয়া দরকার? প্রথমত চাষিদের বা কৃষক ভাইদের লক্ষ্য রাখতে হবে যে বা তারা কি মানে কোন ফসল প্রথমে তারা চাষ করছে বা কোন সিজনে চাষ করছে, তার পরিপ্রেক্ষিতে তাদেরকে কিভাবে তারা জল দেবে, কতটা পরিমাণ দেবে এবং কি কোন পদ্ধতি অবলম্বন করবে, সেইগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এগুলো মাথায় রেখে কাজ করতে হবে। আচ্ছা মিস্টার জামান, এই যে উনি বললেন যে মানে বিশেষ পদ্ধতিতে জল দিতে হবে, এইটা একটু যদি বলেন আমার বন্ধুদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যে কোন পদ্ধতিতে জল প্রয়োগ করা হবে। কারণ আমরা যে পদ্ধতিতে জল কৃষক বন্ধুরা দেয় সেটাকে আমরা সারফেস ইরিগেশন বলি, ভূপৃষ্ঠের উপর দিয়ে জল নিয়ে আসা, একটা উৎস থেকে জমিতে জল নিয়ে আসা। এখন আমার জলের অপচয় বন্ধ করতে হবে, এটা আমার প্রাথমিক কাজ। সুতরাং আগে যেটা আমরা ভাবতাম যে জল প্রচুর আছে, সুতরাং উৎস থেকে জলটা যেমন করে হোক জমিতে নিয়ে যেতে হবে এবং জমিতে যেমন করে গোটা ভাসিয়ে জল দিতে হবে, সেই আইডিয়া থেকে, সেই ধারণা থেকে পাল্টিয়ে আমাদের উৎস থেকে জমিতে আসাতে জলের যে অপচয় 30 থেকে 40%, সেটাকে আমাদের যেমন করেও কমাতে হবে। সেই জন্য আমরা বলছি এই ভূপৃষ্ঠে জল নিয়ে যাওয়ার সময় আমরা কংক্রিটের চ্যানেল দিয়ে নিয়ে যাওয়া, পলিথিন পাইপ দিয়ে নিয়ে যাওয়া বা সরাসরি পাইপ দিয়ে নিয়ে যাওয়া, যাতে জলের অপচয় মধ্যখানে আমাদের না হয়। এবং জমিতে পৌঁছানোর পরেও আমরা যাতে জমিতে ঠিক বা প্লাবিত করে জল দেওয়ার কোনো দরকার নেই। আমরা সেটা চেক বেসিন মেথড, বেসিন তৈরি করা, বর্ডার তৈরি করা, রিজেন ফ্যারো তৈরি করা, ভেলিতে জল দেওয়া, আলুর ক্ষেত্রে, এই সমস্ত উদ্ভূত পরিস্থিতিতে আমরা সারফেস ইরিগেশন মানে ভূপৃষ্ঠের উপরে জল দেওয়ার পদ্ধতিকে অনেকটাই মানে অপচয় বন্ধ করতে সক্ষম হচ্ছি এবং অপচয় বন্ধ করছি। তাছাড়াও এখন ড্রিপ ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন, অন্যান্য পদ্ধতি আমরা অ্যাডাপ্ট করছি। আর কখন জল দেবে এইটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা বয়োদশা অনুযায়ী শস্যে সবসময় জলের প্রয়োজন হয় না। যে সময়টা জলের মানে শস্যের ভেজিটেটিভ স্টেজ, মানে সেই সময় আমাদের বয়োবৃদ্ধির সময় আমার জলটা দরকার বেশি হয়। আমার পরবর্তীকালে জননকালে আর জল দেওয়ার দরকার হয় না সেই সময়। সুতরাং জল কখন দেবে সেটাও গুরুত্বপূর্ণ, আর কতটা দিবে সেইটা আমাদের পরিমাপ করতে হবে। যেমন ধানের ক্ষেত্রে আমরা বলি 2 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তার মানে একটা কাঠি জমিতে ডুবিয়ে রাখলেই হবে, জমিতে জলের মাপ করে, তাহলে কতটা জল দিচ্ছে সে বুঝতে পারবে। হ্যাঁ, সুতরাং আমরা এই 3টে বিষয়ের ভিতরে এই বিষয়টা এইভাবে জল দিতে হবে। আচ্ছা, একজন বন্ধু টেলিফোনে অপেক্ষা করছেন। হ্যালো, যে জল অপচয়ের যে সহজ 3-4টে পদ্ধতি যদি বলে দেন খুব। একটু জোরে বলুন। আচ্ছা,
হ্যাঁ বলুন। বলছি এই যে জল অপচয় করার সহজ 3-4টে পদ্ধতি যদি বলে দেন খুব ভালো হয়। আপনি শুনতে থাকুন, আমরা আলোচনা করছি জল প্রয়োগের পদ্ধতিগুলো। আমরা বিস্তারিত বলেছি যে ভূপৃষ্ঠের জলকে আমরা সরাসরি সারফেস ইরিগেশন বলি, এবং সেটার পদ্ধতি আমরা বলে দিয়েছি যে চেক বেসিন মেথড, সব ফ্রি রিজন সারো মেথড, এগুলো ভূপৃষ্ঠ জলের পদ্ধতি বা যে নালা দিয়ে যাচ্ছে সেটা যদি পলিথিন, এগুলো ভূপৃষ্ঠ সারফেস ইরিগেশন। কিন্তু আমরা এখন একটু উন্নত জায়গায় যেতে যাচ্ছি, মাইক্রো ইরিগেশন, অনুসেচ পদ্ধতি, সেটা হচ্ছে ড্রিপ ইরিগেশন বাগিচা ফসলের ক্ষেত্রে। তারপরে হর্টিকালচারাল ক্রপ বা অ্যাগ্রোনমিক ক্রপও আমরা স্প্রিংকলার ইরিগেশন, মানে বৃষ্টির আকারে জল দেওয়া, তারপরে মাটির তলা দিয়ে জল দেওয়া, কলসি মেথডে জল দেওয়া। আমরা এই কতগুলি পদ্ধতি পাল্টিয়ে জলের অপচয় বন্ধ করতে চাই, জলের যথাযথ ব্যবহার করতে চাই শস্য উৎপাদনে। আচ্ছা মিস্টার হেদায়েতুল্লাহ, এখন তো বোরো ধান মাঠে মাঠে চারিদিকে হয়ে রয়েছে, এই বোরো ধান তো জল ছাড়া তো সম্ভব নয়, কিন্তু এমন কোনো পদ্ধতি আছে কি যে পদ্ধতিতে জল কম লাগবে অথচ উৎপাদন ঠিক থাকবে? সেটা কি সম্ভব এই পর্যায়ে এখন? সম্ভব। কৃষক ভাইদের এটা আমি বলবো যে বোরো ধান চিরাচরিত পদ্ধতিতে যেটা করে আসছেন, তাতে কি হয় যে জলের যে টোটাল মোট জলের যেটা সরবরাহ করতে হয়, সেটা হচ্ছে ওই 1800 থেকে এই 2500 মিলিমিটার মতো। তো তাতে দেখা যাচ্ছে যে জলের অনেক খরচা পড়ে যায়। তাতে হচ্ছে যে যখন আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আমরা ধান চাষ করি, তাতে জলের যেটা প্রয়োজন সেটা হচ্ছে 1100 থেকে 1200 মিলিমিটার। তাহলে এখানে কিভাবে, কখন, কোন দশায় আমরা যদি জল দিই, তাহলে আমাদের জলের অনেকটা কমে যাবে। এখন যেমন যে অবস্থায় রয়েছে তাতে জল কিরকম ভাবে? এখন হচ্ছে বোরো রাইস এখন 8 থেকে 9 সপ্তাহ চলছে এখন ধানের বয়স। তো এই সময় ধানের জমিতে জল ধরে রাখতে হবে 4 থেকে 5 সেন্টিমিটার ধরে রাখতে হবে। তাছাড়াও যখন ফল পাকতে যাচ্ছে তখন ধানে জলের পরিমাণ কম করতে হবে, এবং যখন ধান পুরোপুরি পেকে যাবে তার 15 দিন আগে পুরোপুরি জল দেওয়া বন্ধ করতে হবে। এবং যদি এক্সেস জল থাকে, অবশিষ্ট জল থাকে, সেটাকে পুরোপুরি জমি থেকে বার করে দিতে হবে। মানে কখনোই ভাসিয়ে জল আমরা কোনোদিনই দেব না, একদম আমরা মেপে জল দেব। তাতে কি হয় যে জলের অপচয় বন্ধ হবে, এতে জলের যে সাশ্রয় হয় 30 থেকে 40% আমরা সাশ্রয় করতে পারি। আজকে যে জলের যে চলছে, সংকট চলছে। আচ্ছা, একজন টেলিফোনে রয়েছে, এটা ধরে নি। হ্যালো 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 বোধহয় কোনো গোলমাল হয়েছে, যার জন্য আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, এ ব্যাপারে না হয় পরে আসবো আবার। আচ্ছা মিস্টার জামান, এই যে ধরুন জলের একটা সংকট তো চলছে, কিন্তু ধরুন এই সময়ে যেখানে জল অনেকটা লাগছে, কিন্তু এমন কোনো কিছু করা যায় না, এমন কোনো ফসল বা শস্য বৈচিত্র্যকরণ যেটা এই সময় জল কম লাগবে? নিশ্চয়ই। বোরো ধান চাষেই বেশি জল লাগে, তাই বোরো ধানের সময় তো অন্য কোনো জলের সরাসরি নেই, ফলে আমার মাটির তলার জল তুলে বোরো ধান চাষ করতে হয়। সেই জন্য বোরো ধান চাষ করা আমরা কোনোদিনই কৃষক ভাইদের উৎসাহিত করি না, যদিও আমরা নিরুৎসাহ করি না। কম জলে কি করে করা যায় সেটার চেষ্টা করি। কিন্তু কম জলের যে ফসল যেগুলো আছে গ্রীষ্মকালীন, এখন যেমন গ্রীষ্মকালীন শাকসবজি আছে প্রচুর অল্প জলে হয়, তাছাড়া এমনি ডালশস্য, তৈলবীজ শস্য যেমন হচ্ছে অড়হর, বাদাম, চীনা বাদাম, তারপরে আমরা হচ্ছে মুগ ডাল শস্য, তারপরে হচ্ছে সিসেম, তিল, এইগুলো চাষ করলে অত্যন্ত কম জলে খুব ভালো ফসল ঘরে আসতে পারে, যদি একটু আধটু জলের সংস্থান থাকে। কারণ জল এখন একটু লাগবেই গ্রীষ্মকালীন ফসলে। কিন্তু গ্রীষ্মকালীন ফসলে মানে শস্য বৈচিত্র্যকরণ করার জন্য আমরা বলি, আমরা কখনোই বোরো ধান চাষ করতে বলি না। কারণ এই ফসলগুলো চাহিদা অর্থ করি, ফসলের দাম আছে, বাজার আছে, বিশেষ করে শাকসবজি প্রচুর চাহিদা আছে, সুতরাং অল্প জলে সেগুলো চাষ করা যায়। আমরা কৃষক বন্ধুদের সবসময় সেরকম ভাবে উৎসাহ দিই যে শস্য বৈচিত্র্যকরণের মাধ্যমে অর্থকরী ফসলের চাষ করুন। আচ্ছা, একজন টেলিফোনে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি পুরুলিয়া থেকে বলছি, ধরণীধর পরামানি। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো এখন আমাদের ক্ষীরা চাষ হচ্ছে, তো আপনার ক্ষীরাতে আমাদের পুরুলিয়ার যে শুষ্ক মাটি, তাতে আমাদেরকে 4-5 দিনের মাথায় সেচ দিতে হচ্ছে। এটাতে কোনো উপায় নেই কি, যেটাতে আমরা সেচটা মানে একটু দেরিতে দিতে হয় এরকম? আচ্ছা,
হ্যাঁ প্রশ্নটা কি বললেন? যে ক্ষীরা চাষ মানে শশা আমাদের- চাষ করছে। হ্যাঁ হ্যাঁ শশা চাষ হ্যাঁ হ্যাঁ আপনার অসুবিধাটা কি বলুন? আমাদের অসুবিধাটা হচ্ছে আমাদের মানে 4-5 দিন অন্তর সেচ দিতে হচ্ছে, মানে জল খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওনার 4-5 দিন অন্তর আসলে অন্তর জল। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূমের একটা অংশ খরা অঞ্চল বলে আমরা ধরি, এবং এখানে সত্যি সত্যি জলের খুব টান। আর এখানে মাটিগুলো খুব, মাটির যে প্রকৃতি তাতে অল্প জল খুব একটা কার্যকরী হয় না, জল ধারণের ক্ষমতা এই মাটির অনেক কম। ফলে আমরা এখানে একটু বেশি জল সব সময় লাগে, 4-5 দিন অন্তর ওনাকে সেচ দিতে হচ্ছে, এটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে হ্যাঁ, মাঠ ভাসিয়ে না দিয়ে না, গোড়ায় 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 জল দিলে- গোড়ায় যেখানে কলসি পদ্ধতি আছে, তারপর ড্রিপ ইরিগেশন পদ্ধতি আছে, এইগুলো যে অনুসেচ পদ্ধতি, এইগুলো যদি অবলম্বন করেন, ঠিক গোড়ায় মানে শিকড়ে ফোটা ফোটা করে জল দেওয়া, এটা ড্রিপ ইরিগেশন। তাহলে 4-5 দিন অন্তর হলে জলটা কম কষ্ট লাগবে। হয়, কিন্তু মাঠে এটা থেকে যায় 4-5 বছর। ফলে সেই পদ্ধতিগুলো এখন এসে গেছে, সেইগুলোর মাধ্যমে দিলেই উনি ভালো চাষ। আচ্ছা মিস্টার হেদায়েতুল্লাহ, এই যে মানে এখন আমরা ভূগর্ভস্থ জল ব্যবহার করছি, কিন্তু এমন কিছু করা যায় না যে ধরুন মানে আর কয়েকদিন পরে বৃষ্টি আসবে, জল পড়বে, সেই জলটাকে ধরে পরবর্তী ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা? হ্যাঁ অবশ্যই করা যায়, যেটা কৃষক ভাইরাও হয়তো করেন, যাদের পুকুর আছে, ডোবা আছে, খানাখন্দ আছে, সেগুলোকে কিন্তু একটু ভালো করে মানে সংস্কারে সেইগুলোকে জল পার উঁচু করে সেই মানে বর্ষার যে জলটা, সেই জলটাকে পুরোপুরি মানে বেঁধে রাখতে হবে। আমাদের যখন বর্ষাকালেতে এমনিতে অন্য শস্য চাষের ক্ষেত্রে জল সরবরাহ করতে হয় না, কিন্তু যেখানে যখন জল কমে যাচ্ছে, যেমন এই শীতকালে, গ্রীষ্মকালে, তখন আমরা ওই হারভেস্টেড ওয়াটারটাকে আমরা তখন তার মানে শস্য চাষে যেগুলো দিতে পারছি। মানে পুকুর সংস্করণ বা নতুন করে পুকুর কেটে আবার নতুন করে জল ধরে রাখা যেতে পারে। আচ্ছা মিস্টার জামান, এই ব্যাপারে সরকারি কোনো প্রকল্প বা পরিকল্পনা আছে? মানে আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে আসছি, একজন টেলিফোনে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমাদের একটা প্রশ্ন জানতে চাইছি, যে আমি ড্রাইভার বলছি হুগলি থেকে। হ্যাঁ যে এলাকাতে জলের পরিমাণটা, খরণটা খুব কম, ঠিক আছে, মানে বৃষ্টির পরিমাণ কম হয় বিভিন্ন জায়গাতে, তো সেইখানে আমরা জল স্টোর করে কি করে চাষের ক্ষেত্রে লাগাতে পারি, সেটা যদি বলেন খুব উপকার হয়। শুনতে থাকুন, বলে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ বলুন। বৃষ্টির অতিরিক্ত জল অল্প সময়ে বেশি জল কিন্তু হয়ে যায়, অনেক সময় বৃষ্টির পরিমাণ কিন্তু কমেনি, কমেছে অনিয়মিত বৃষ্টি হচ্ছে, এবং ইরাটিক রেনফল, আনইভিন রেনফল, মানে নিয়মিত সমভাবে বৃষ্টি বন্টন হচ্ছে না। ফলে বৃষ্টির অল্প সময়ে বেশি বৃষ্টি হয়ে যাওয়া আবার বন্যা সৃষ্টি করছে, এটাও ঘটনা। বন্যার ফলে আমাদের ক্ষতিগ্রস্ত মনে হচ্ছে অনেক। ফলে আমরা বৃষ্টির অতিরিক্ত জলকে ধরে রাখার জন্য যে ব্যারেজগুলো আমাদের করা হয়েছিল, সেগুলো খুব পুরনো। এখন নতুন ব্যারেজ হচ্ছে, তিস্তা, তোরসা, কতগুলি ব্যারেজের কথা ভাবা হচ্ছে, কিন্তু জল ভরো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার নিয়েছেন। তারপরে আমাদের উত্তর প্রদেশে, তাছাড়া বড় বড় ক্ষেত্রে যারা মালিক, তাদেরকে বলা হচ্ছে জমির এক কোণে একটা পুকুর তৈরি করুন, সেই পুকুরে আপনি মাছ চাষ করুন, মুরগি চাষ করুন, হাঁস চাষ করুন, অ্যানিমাল হাজবেন্ডারি রাখুন, আর সেখানে জলের ব্যবহার, মাল্টিপল ইউজ অফ ওয়াটার, বহুবিধ ব্যবহার একই জলে, তাতে চাষ করুন, সেই জমিতেই চাষ করুন, ক্ষেত কা পানি ক্ষেত মে, এইসব প্রকল্প এখন নেওয়া হচ্ছে। মানে এই করলে বৃষ্টির জলটা ধরে রাখা। আচ্ছা আপনি রাখা। বলুন তো, এই ব্যাপারে মানে কোনো রকম প্রশিক্ষণের ব্যবস্থা আছে? নিশ্চয়, ভারত সরকার প্রযুক্তি, যে জল নিয়ে যেসব প্রযুক্তি বেরিয়েছে জল ব্যবহারের কৃষিতে, সেইগুলো জলের উৎপাদনশীলতা বৃদ্ধি এই নামে, জীবিকা নির্বাহের জন্য জলের উৎপাদনশীলতা বৃদ্ধি, এই একটা পঞ্চবার্ষিক পরিকল্পনায় এটা কি ব্যক্তিগত, মানে কোথায় যাবে? এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে এই বঙ্গে, দক্ষিণবঙ্গে, এবং সেটা হচ্ছে 100 জন ট্রেনার তৈরি করা হচ্ছে বছরে, আর 1000 জন কৃষককে 1 সপ্তাহ করে ট্রেনিং দেওয়া হচ্ছে। এই যে ট্রেনিংটা কেউ যদি নিতে চায়, তাকে কি ব্যক্তিগতভাবে যেতে হবে না দলগতভাবে? সেইখানেই, যেখানে তারা কৃষক বন্ধু, সেইখানেই যদি 50 জন সই করে পাঠান যে আমরা 50 জন এখানে একটা কৃষক ট্রেনিং করতে চাই, আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সম্পূর্ণ নিজের খরচে, এবং তাদের কোনো খরচেতে নেই, আমরা এই প্রশিক্ষক নিয়ে যাব, এবং আমরা এই প্রশিক্ষণের সমস্ত খরচ দিয়ে খাওয়া দাওয়া থাকা, সমস্ত, থাকাটা নয় কারণ লোকালে করবে তারা, নিজেদের লোকালে থাকার কোনো প্রশ্ন নয়, খাওয়ার সমস্ত দায়িত্ব নিয়ে 4, 5, 6 দিন পর্যন্ত আমরা সপ্তাহব্যাপী আমরা এই প্রশিক্ষণ দেওয়ার জন্য ম্যান্ডেট আমাদের কাছে আছে ভারত সরকারের। এটা যে কোনো সময় তারা আবেদন করতে পারে। 50 জনের একটা গ্রুপ আবেদন করলেই আমরা কিন্তু সেখানে গিয়ে এটা বাধ্য যে আমরা একটা প্রশিক্ষণ, কৃষক প্রশিক্ষণ, জলের উৎপাদনশীলতা বৃদ্ধি, এই ব্যাপারে দিতে পারবো। আচ্ছা মিস্টার হেদায়েতুল্লাহ, এই আজকে যে এই অনুষ্ঠান, যে সমস্ত দর্শক এবং কৃষক বন্ধুরা দেখছেন, তারা যদি এই ব্যাপারে আরো বিস্তারিত কিছু জানতে চান, কোথায় খোঁজ করবেন? হ্যাঁ অবশ্যই, এই আমাদের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয়, আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন দপ্তর আছে,
তাছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর আছে, যেমন CGWB, তারপরে সুইডিশ, তারপরে মেজর এবং মাইক্রো বা মাইক্রো বিভিন্ন প্রজেক্টগুলো চলছে, সেই সংস্থা থেকে ওনারা মানে এইসব খোঁজ খবর পেয়ে যাবেন। বিভিন্ন জলের তথ্য, ভূগর্ভস্থ জল, তারপরে ভূগর্ভস্থ বিভিন্ন জলের সম্পর্কে এই তথ্য পেয়ে যাবেন। তাছাড়াও আবার যদি কৃষিকাজে যে জলের সদ্ব্যবহার তার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দপ্তর থেকে ইউনিভার্সিটি থেকে জানতে পারবেন বিস্তারিত। মানে সেখানে যদি যান মানে কোন মানে গেলে তারা বিস্তারিত জেনে নিতে পারবে। আপনারা শুনলেন জল অতি মূল্যবান বস্তু, প্রাকৃতিক সম্পদ, কিন্তু আজ সংকটের মুখে। একে যথাযথ ব্যবহার প্রয়োজন, একে সংরক্ষণ করুন, তাতে আমরাও বাঁচবো, আমাদের ফসলও বাঁচবে। আজকে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।